হ্যালো স্টুডেন্ট, আমি সুব্রত কর্মকার, হিস্ট্রি টিচার। তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো স্কুল থেকে দিয়েছে তা সবগুলোই উত্তর সহ আলোচনা করে দিলাম। স্কুল থেকে দেওয়া এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো এই ভিডিওটি দেখে সুন্দর করে সকলে খাতায় লিখে নাও। দেখো, তোমাদের শুধুমাত্র আমি উত্তরপত্রগুলো করে দিয়েছি, ঠিক আছে। প্রশ্নপত্রটা আমার কাছে নেই এই মুহূর্তে, হোয়াটসঅ্যাপে ছিল, তার জন্য আমি শুধুমাত্র উত্তরগুলো বেছে বেছে তোমাদেরকে করে দিয়েছি। প্রথম প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নেব, কেমন? প্রথম প্রশ্ন আছে যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যায় কত খ্রিস্টাব্দে? 1707 খ্রিস্টাব্দে। মুর্শিদ কুলি খানকে বাংলার কোন পদ হিসেবে নিযুক্ত করেন? ঠিক আছে, কোন পদে নিযুক্ত করেন? না, দেওয়ান পদ হিসেবে নিযুক্ত করেন। কে করে? না, সম্রাট ঔরঙ্গজেব করে। ঠিক আছে, পরবর্তী যে আমাদের প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে যে নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে কত খ্রিস্টাব্দে? উত্তরটা হবে 1740 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি না, পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো যে পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিল? না, কি হবে? না, তার মন্ত্রী, প্রধানমন্ত্রী মীর জাফর। ঠিক আছে, এছাড়াও আর অন্যান্য যে সমস্ত মন্ত্রী ছিল, হ্যাঁ, মীর জাফর, তারপরে রায় দুর্লভ, ইয়ার লতিফ, তাদের মধ্যে প্রধান যে মন্ত্রী ছিলেন, ঠিক আছে, সেনাপতি, হ্যাঁ, সেই সেনাপতি ছিলেন মীর জাফর। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের অধিকার দিয়েছিল কে? না, বাদশাহ দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, পরের 6-এর অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন কে? না, লর্ড ওয়েলেসলি। বর্গজয়ের উত্তর দেখো, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। আহমদ শাহ আবদালি ছিলেন একজন আফগান। ইয়ে দেখো, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল কে? না, নিজাম। ব্রিটিশ কোম্পানির সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করেন 1765 খ্রিস্টাব্দে। কারণ কি? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। এই বক্সারের যুদ্ধে 3 যৌথ বাহিনীকে পরাজিত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরেই পায় 1765 খ্রিস্টাব্দে কোম্পানির দেওয়ানি লাভ। ঠিক আছে, এর ফলে কি হয়? বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের অধিকার পায়। ঠিক আছে, বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে? না, জোনাথন ডানকান। পরের প্রশ্ন হচ্ছে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় কত খ্রিস্টাব্দে? না, উত্তরটা হবে 1817 খ্রিস্টাব্দে। আমি সবাইকে একটু বলে রাখি, এগুলো কিন্তু এসিকিউ নয়, মনে হয় এমসিকিউ দেওয়া আছে। সেই সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি শুধু উত্তরগুলো করে দিলাম। ঠিক আছে, দেখো পরে যে আছে 2 নম্বরে, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। এগুলো মনে হয় এসিকিউ। ঠিক আছে, যে কয়েক যে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার পদ দেওয়া হয়? তো মুর্শিদ কুলিকে প্রথম বাংলার পদ দেওয়া হয় দেওয়ান পদে নিযুক্ত করে 1700 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ঔরঙ্গজেব। আমি একটু বেশি ডিটেলসে একটু বলে ফেলছি, ঠিক আছে। যতটুকু পর্যাপ্ত সেটুকুই তুমি কিন্তু লিখবে, তার বেশি কিন্তু লিখতে যেও না কেউই। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। পরের প্রশ্ন আছে যে মুঘল সম্রাট কত খ্রিস্টাব্দে ফরমান জারি করেন? উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। ঘয়ের প্রশ্নের উত্তর দেখো, ঘয়ের প্রশ্ন দেওয়া আছে যে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? না, বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আবার এই যুদ্ধে জয়লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরের প্রশ্ন দেখো, না সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন দেখো, সত্য বিলোপ নীতি কে চালু করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন দেখো, মেকলে কে ছিলেন? মেকলে ছিলেন জনশিক্ষা কমিটির সভাপতি।
অথবা হবে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। পরের প্রশ্ন, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। তারপরে টয়ের উত্তর, টয়ের যে প্রশ্ন সেটা আছে, চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তাহলে 2 নাম্বারগুলো তোমাদের পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখো 3 নাম্বারে যে তোমাদের প্রশ্নগুলো দিয়েছে অতি সংক্ষেপে উত্তর লেখো, তার মানে এর প্রশ্নমান মনে হয় 2 নাম্বার অথবা 3 নাম্বার, যেহেতু দেওয়া হয়নি কোনো রকম। প্রথম কয়ের প্রশ্ন কি বলেছে না, কয়ের প্রশ্ন বলেছে যে ফারুক সিওরের ফরমান কি? দেখো ফারুক সিওরের ফরমান হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। ঠিক আছে, মুঘল সম্রাট ফারুক সিওর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে বাণিজ্যিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ফরমান জারি করেন, সেটা হচ্ছে ফারুক সিওরের ফরমান। পরের প্রশ্ন হচ্ছে পলাশির লুণ্ঠন কি বা পলাশির লুণ্ঠন কাকে বলে? দেখো লুণ্ঠন শব্দের অর্থ হচ্ছে কি না লুট করা। কখন না পলাশির যুদ্ধের পরে। ঠিক আছে, তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। সেই যুদ্ধে সিরাজের সাথে হয় রবার্ট ক্লাইভের বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এবং কি করে না সিরাজের পরাজয়ের পর বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরিবর্তে কি করা হয় না মির্জাফরকে বাংলার নবাব পদে বসানো হয়। এরপর না মির্জাফরের কাছ থেকে রবার্ট ক্লাইভ বিভিন্নভাবে অর্থ আদায় করতে থাকে। এছাড়াও কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা মির্জাফরের কাছ থেকে অর্থাৎ বাংলার নবাবের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করতে থাকে। সব মিলিয়ে নবাবের কাছ থেকে মোট 3 কোটি টাকার মতো অর্থ আদায় করে, ফলে বাংলার কোষাগার শূন্য হয়ে পড়ে। কোম্পানির এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশির লুণ্ঠন। আবার দেখো, যদি কেউ বুঝতে না পেরেছ আবার ভালো করে বলে দিচ্ছি, যেভাবে লিখবে তোমরা, যে পলাশির যুদ্ধের পর সিরাজের পরাজয়ের পর বাংলার নবাব করা হয় মির্জাফরকে। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা রবার্ট ক্লাইভ নবাবের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করতে থাকে। এছাড়াও কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও বিভিন্নভাবে অর্থ আদায় করে। সব মিলিয়ে মোট 3 কোটি টাকার মতো অর্থ আদায় করে, ফলে বাংলার কোষাগার কি হয়ে পড়ে? শূন্য হয়ে পড়ে। কোম্পানির এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশির লুণ্ঠন। পরের যে গয়ের প্রশ্ন আছে, সেই গয়ের প্রশ্ন আছে দ্বৈত শাসন ব্যবস্থা। ভালো করে লক্ষ্য করো, দ্বৈত শাসন ব্যবস্থা। আমরা প্রশ্নগুলোর মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে। যদি কেউ একটু ভালো করে পড়াশোনা করো বা ভালো টিচারের কাছে যারা যদি একটু পড়াশোনা করো, তারা কিন্তু একটু সম্পূর্ণ এমনভাবে বুঝিয়ে দেবে যে প্রশ্নটাই উত্তর রয়েছে। ঠিক আছে, কারণ বোঝানোটাই সবচেয়ে আসল ব্যাপার। দ্বৈত শাসন মানে একই সময়ে একই অঞ্চলে 2 জন শাসকের উপস্থিতিকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। কি বললাম? একই সময়ে একই অঞ্চলে 2 জন শাসকের উপস্থিতিকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। কখন দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয় না, এই জিনিসটা এবারে প্যারা করে লিখে দেবে যে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর কোম্পানির জয়লাভ হয়, এবং জয়লাভের পরে কি হয় না 1765 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা বিহার উড়িষ্যায় দেওয়ানি লাভের অধিকার পায়, অর্থাৎ বাংলায় শাসন করার অধিকার পায়। সেখানে কি হয়, একদিকে ছিল মানে বাংলার শাসক হিসেবে ছিল একদিকে বাংলার নবাব, অন্যদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রকৃতপক্ষে বাংলার প্রকৃত শাসক হিসেবে নিযুক্ত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, দেখো পরের যে প্রশ্ন আছে তোমাদের ঘয়ের, রেগুলেটিং আইন কি? রেগুলেটিং অ্যাক্ট কি? ঠিক আছে, তোমাদের প্রশ্নে আছে রেগুলেটিং আইন, রেগুলেটিং অ্যাক্ট, এই কী ব্যাপার? তো রেগুলেটিং অ্যাক্ট করেছিল
কত খ্রিস্টাব্দে? 1773 খ্রিস্টাব্দে। এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যারা টিউশন পড়ো তাদেরকেও যেন তাদের টিচাররা একটু খুব ভালো করে বুঝিয়ে দেয়, বা যারা টিচার আছো তারাও কিন্তু একটু ভালো করে জেনে নাও যে রেগুলেটিং অ্যাক্ট কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেনি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপের উপর হস্তক্ষেপ করার জন্য ব্রিটিশ সরকার 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাস করে। ঠিক আছে, এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কি বলা হয়েছিল না, বাংলায় গভর্নর জেনারেল নামক একটি নতুন পদ তৈরি করা হবে। নাম্বার 2 কি হবে না, বাংলায় সুপ্রিম কোর্ট তৈরি হবে। 3 নাম্বার কি হবে না, বাংলায় অর্থাৎ কলকাতায় কি হয়, ভারতের রাজধানী তৈরি করা হয়। 4 নম্বরে কি হবে না, মাদ্রাজ প্রেসিডেন্সি ও বোম্বাই প্রেসিডেন্সি কলকাতা প্রেসিডেন্সির অধীনস্থ হয়ে থাকবে। ঠিক আছে, এই সমস্ত কথাগুলো রেগুলেটিং অ্যাক্টে বলা হয়েছে। একটু ভালো করে সকলে শুনে নেবে। পরের প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বরের শেষ প্রশ্ন কি না, মেকলে প্রতিবেদন কি? দেখো তোমাদের বইয়ে থাকতে পারে যে মেকলে মিনিটস। মিনিটস কথার অর্থ হচ্ছে প্রস্তাব বা প্রতিবেদনও বলতে পারো। ঠিক আছে, তো আগে আমরা জেনে নিব যে আমরা এক কথায় বলতেই পারি যে 1735 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি, ঠিক আছে, টমাস বেবিংটন এডওয়ার্ড মেকলে ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিংকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবিতে যে প্রতিবেদন পেশ করে তা মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন নামে পরিচিত। এটা কিন্তু তোমাদের লেখার ক্ষেত্রে যথেষ্ট। তবে মেকলে কে ছিল একটু ভালো করে জেনে নাও। মেকলে ছিল জনশিক্ষা কমিটির সভাপতি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। যাই হোক, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু প্রশ্নমান 2 রেগুলেটিং অ্যাক্ট, দ্বৈত শাসন ব্যবস্থা, পলাশির যুদ্ধ, ফারুক সিওরের ফরমান, এগুলো খুব ইন্টারেস্টিং একটা গল্প লুকিয়ে আছে বাচ্চারা। ঠিক আছে, যদি ঠিকঠাক করে তোমরা জানতে পারো তো খুব আনন্দ লাগবে এগুলো, এবং কি সেগুলো খুব তোমরা তৃপ্তির সাথে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করতে পারবে। ঠিক আছে, যে পরের যে প্রশ্নগুলো বলেছে 9 থেকে 10টি বাক্যে, জানি না এটা কত নম্বরের প্রশ্ন, সেটা কিন্তু ওই মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু দেওয়ার নেই। ঠিক আছে, তো যাই হোক 9 থেকে 10 মনে হচ্ছে 5 নাম্বারের হবে, কারণ 7টি বাক্যে 7 থেকে 8টি বাক্যে 4 নাম্বারের থাকে, হ্যাঁ, এবং 15 থেকে 16টি বাক্যে থাকে 8 নাম্বারের। তো সেটার ভিত্তিতেই আমি কিন্তু প্রশ্নমানটা বললাম আন্দাজ করে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু যে প্রশ্ন করেছে মনে হয় ইন্দপুর সরোজিনী বালিকা বিদ্যালয়ের প্রশ্ন এগুলো। তো প্রশ্নটা কে করেছে জানি না, যে প্রশ্ন করে থাকুক না কেন খুব ভালো প্রশ্ন করেছে। হ্যাঁ, এখানে ছাত্রছাত্রীদেরকে যে একটা গ্রামাটিক্যাল, ইতিহাসের একটা গ্রামাটিক্যাল ব্যাপার আছে যে ভিত, ঠিক আছে, প্রথম শুরু এবং একে অপরের ইতিহাস যে একে অপরের সম্পর্কযুক্ত, সেই সমস্ত ভাবনাযুক্ত কিছু প্রশ্ন তুলে ধরেছে, যেগুলো সহায়িকা বইয়ে হয়তো দেওয়া থাকতেও পারে আবার নাও হতে পারে। তবে অভিজ্ঞ যারা শিক্ষক আছে সেই সমস্ত শিক্ষকেরা আশা করি খুব ভালো করে এগুলো বুঝিয়ে দিতে পারবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো যে সিরাজের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি? এটা তোমাদের যে কোনো প্রশ্নে পেয়ে যাবে, কিন্তু এই যে দুটো প্রশ্ন আছে খ এবং গয়ে, ভারতের কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রনীতি থেকে সত্ত্ববিলোপ নীতিতে বিবর্তন কিভাবে তা ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন, অধীনতামূলক মিত্রনীতি থেকে সত্ত্ববিলোপ নীতিতে বিবর্তন। ঠিক আছে, এবং পরের প্রশ্ন যে গয়ের আছে সেটা ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। এই সংস্কারগুলি ভারতীয়দের উপর কি প্রভাব ফেলেছিল? খুব ভাবনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি কিন্তু পার্ট 2-এ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এই দুটো প্রশ্ন বা 3টে প্রশ্ন খুব লং প্রশ্ন, সেখানে আমার হয়তো লেখা সম্ভব নাও হতে পারে সময়ের অভাবে। তো যাই হোক, আমি সেগুলো কিন্তু ভিডিওর সাহায্যে আমি কিন্তু তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো, বা কীভাবে লিখতে হবে সেটাই আমি বলে দেবো। ঠিক আছে, পরের ভিডিওটির জন্য সকলে একটু অপেক্ষা করে থাকো, আমি 2-1 দিনের মধ্যে ভিডিওটা বার করে দিচ্ছি।
আর সকলেই খুব সুন্দর করে খাতায় এগুলো লিখে নাও।